মোদি মনে করেন চালা, অনৈতিক চালা বলবো। আমাদের দেশে অনেক চালা আছে, ভদ্র, শালীন, সম্মানিত। উনি সেই পর্যায়ে পড়েন না। কতটা ছোট লোক, খাচ্চর, যতটা খারাপ শব্দ আছে ভারতের জন্য প্রযোজ্য। কোনো ধর্মে মানুষ হত্যা বা অন্য ধর্মকে অশ্রদ্ধা করা মানে অসম্মান করা কোনো ধর্মে এটা আলো করে না, একমাত্র মোদি ছাড়া। এটা একদম পরীক্ষিত যে ভারত আমার শত্রু। একবার পেঁয়াজ নিয়ে খেলে, একবার অন্যান্য জিনিস নিয়ে খেলে, মানে লজ্জা লাগে। একটা জাতি কোন জায়গায় যাইতে পারে? আমাদের প্রধান শত্রু ভারত, আর ডোমেস্টিক শত্রু হলো আওয়ামী লীগ। ফ্রান্স যে কোম্পানি রাফেল, সে নিজেও এখন ঝামেলায় পড়ে গেছে, কেন আমি মোদির এই অস্ত্র দিলাম। পাকিস্তান ঠিক বুদ্ধিমানে কাজ করতেছে। আমি মনে করছিলাম হয়তো গরু খাওয়া জাতি মেরে দেবে, কিন্তু না, কিছু বুদ্ধি আছে। আমাদের তো শেখ হাসিনা পালায়া ভারতে গেছে, মোদি কোথায় যাবে? সিনেমায় দেখি অনেক কিছু করে ভারত, বাস্তবে কতটুকু আমরা গতকাল দেখছি। এখানে পরমাণু বলেন আর ডিফেন্স প্যাক্ট বলেন, পাকিস্তান চীন দুইটার সাথে মিলেই আমাদেরকে সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য চুক্তি করতে হবে। যে ঘটনা ঘটল গত 22 তারিখ, মোদি সরকার অনেকটা জনসমর্থন গেইন করার জন্য কাজটা করছে বলে আমার ব্যক্তিগত মতামত। উনি প্রথমে ওয়াকফ ইস্যুটা আনলেন, তারপরে যখন কার্যকরী হলো না তখন উনি চলে গেলেন পেহেলগামের কাহিনীতে। পেহেলগামের কাহিনী শুরু হলো যে মুসলমানদের নাম জেনে জেনে মারা হয়েছে। দেখা গেল যে 26 জনের মধ্যে 15 জনই মুসলমান। তাহলে এই জিনিসটা ঠিক নয়, আমরা মিথ্যাচার। এরপরে শুরু হলো মনে করেন যুদ্ধ হয়, কিন্তু ভারত পাকিস্তান সবসময় সীমান্তে গোলাগুলি হয়, আমরা যুদ্ধ বলি না সেটা। কিন্তু এখন সে কী করলো, বেশ কিছু সমরাস্ত্র ব্যবহার করলো, এয়ার টু গ্রাউন্ড, যাতে মসজিদ সহ অনেক নিরীহ লোক মারা গেল। এবং সে যে জাস্টিফিকেশন দিচ্ছে কাম্য না, তার বক্তব্য বিতর্কিত ছিল। এবং পাকিস্তান কিন্তু আবেদন করে যে জাতিসংঘের মাধ্যমে আপনি বিচার তদন্ত করেন। মোদিটা দিকে গেলেন না, গেলেন অস্ত্র ব্যবহারে। অস্ত্র ব্যবহার করে দেখেন যুদ্ধের যে ফলাফল বুঝি, সমরাস্ত্র কার কী ক্ষয়ক্ষতি। 3টা রাফেল তার হারানো গেছে, আরও 2টা বিমান। অর্থাৎ আপনি মোদি তো একদম, মানে আমি মনে করি মোদির মুখ বলতে কিছু নাই। ডিফেন্সিভ, পাকিস্তান কিন্তু এখন ডিফেন্সিভ অবস্থানেই আছে। থেকে 3টা রাফেল 5টা বিমান যদি হারায় একটা দেশ, দেখতো প্রথম দিন দেখতো রাতেবেলা নিরীহ জনগণ সবাই ঘুমিয়ে আছে, এই সময় উনি আঘাত হানেন, কত অনৈতিক হইতে পারে। আপনি যেটা সশস্ত্র বাহিনী মারেন কোনো আপত্তি নেই, নিরীহ জনগণ মারা গেলে একটা লোক মারা যায়, এই জন্য মোদি দায়ী। এবং তার সফলতা দেখেন, চরম বিপর্যয়, চরম ব্যাকফুটে, এবং তার নিজের দেশে নিজে বিতর্কিত। রাফেল কোম্পানি সে নিজের দেশে না, ইভেন সে ফ্রান্স যে কোম্পানি রাফেল, সে নিজেও এখন ঝামেলায় পড়ে গেছে, কেন আমি মোদির এই অস্ত্র দিলাম। তো ওনাদের দক্ষতা, সাহস আর দেশপ্রেমের অভাব আছে ভারতের, যার জন্য এই সমস্যা হয়েছে। এবং সে নিজেও ডুবছেন, ফ্রান্স রাশিয়াকে শহর ডুবলেন। এখন দেখেন স্কোপ আছে পাকিস্তানের অনেক কিছু করার। পাকিস্তান অনুমতি পেয়ে গেছে তার সরকারের, এখন পাকিস্তান অপেক্ষা করতেছে। আমরা মনে করেছিলাম গত রাতে হয়তো হামলা করবে পাকিস্তান, কাজটা সে করে নাই, বুদ্ধিমানে কাজ করছে, ভারতকে মানসিক চাপে রাখছে। আরও 2 দিন যাক, যখন সৈনিক ঘুমাইতে না পারে তার মাথা কাজ করে না, আর তখনই আঘাত হানা উচিত। পাকিস্তান ঠিক বুদ্ধিমানে কাজ করতেছে। আমি মনে করছিলাম হয়তো গরু খাওয়া জাতি মেরে দেবে, কিন্তু না, কিছু বুদ্ধি আছে। আমি বিশ্বাস করি যুদ্ধ জিনিসটা খুব খারাপ, মানুষ মারা হয় যে দেশেরই হোক, কাম্য না, হোক সেনাবাহিনী, হোক সাধারণ নাগরিক। বাট এখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এর অর্থনৈতিক প্রভাব আমাদের শেয়ার মার্কেট থেকে শুরু করে সব জায়গায় পড়ছে, আমাদের শেয়ার মার্কেটে পড়ার কথা না। আমি মনে করি পাকিস্তানকে সাহায্যে চীন চলে আসা উচিত সীমান্তে। তো ভারতের সীমান্ত তো শুধু ভারত আপনার পাকিস্তানের সাথে না, তার বড় সমস্যা চীন, লাদাখ, অরুণাচল। ওরা শুধু সেনাবাহিনীর সীমান্তে আসলে একটু, আমি বলবো সুরসুরি দিলে মোদির গতিবিধি, মানে মোদি, আমাদের তো শেখ হাসিনা পালায়া ভারতে গেছে, মোদি কোথায় যাবে, সোজা কথা। এবং বিজেপির যে অখণ্ড ভারত, এটা মানে বিপর্যয় ঘটবে। আমরা ভাবতে হবে পাকিস্তান সীমান্তে আছে যেটা খালিস্তান, স্বাধীনতাকামী, পাঞ্জাবে, এখানে তো মোদি কী করবে? কিছুই করার নাই, সেই জায়গায় সে নিরাপদ না। ইভেন যারা আছে দেখেন, এটা খুব সাহসী ভূমিকা রাখছে, উত্তরপ্রদেশের একজন জেনারেল পদত্যাগ করছেন, এয়ারফোর্সের একজন। বাস্তবতা এটা অন্যান্য জুনিয়র অফিসারকে অনুপ্রেরণা দেবে।
আমার মনে হয় এই জন্যই আজকে দ্বিতীয় দিন ভারতীয় একটু মনে হয় একটু চাপে আছেন, জনগণের চাপে আছেন, একই সাথে আন্তর্জাতিক চাপে আছেন। ভুল তো ভারত করছে, দেখতে পাকিস্তান তো সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতেছে, অফেন্সিভ না। পাকিস্তান খুব ভালো একটা কৌশল খেলতেছে। তারপর পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা খারাপ, পাকিস্তানের নেতৃত্বে সমস্যা রয়ে গেছে, ইমরান খান জেলে। এই পর্যায়ে পাকিস্তান কিন্তু এই পর্যায়ে আছে। আমার মনে হয় পাকিস্তানের জনগণের ঐক্য এসে যায়, ভারতের কোনো সমস্যা হয়ে যাবে। আপনি মনে রাখতে হবে, ভারতের 7 সিস্টার থেকে শুরু করে ঝাড়খণ্ড সব জায়গায় ইনসার্জেন্সি স্বাধীনতাকামী আছে। তারা বেশ সেটা সুবিধা ফায়দা লুটে নেবে। এখানে আপনি কীভাবে সামাল দেবেন? আমার বাংলাদেশে এক বাঙালি, এক বাংলাদেশের এক জাতি, আমরা সব কিছু আমরা এক মনে করি, অসুবিধা না। ভারত তো সেটা না। আপনার কী ঠেকা পড়ছে পাকিস্তানের সাথে মারামারি করবে? বাংলাদেশের বা উত্তরপ্রদেশের লোক কেন মারামারি করতে যাবে? তার কি ঠেকা? তারা তো নৈতিকভাবে জানতেছে যে এই কাজটা সঠিক হয় নাই। আর সঠিক হলেও তো আর ওই উত্তরপ্রদেশের লেফটেন্যান্ট জেনারেল পদত্যাগ করতেন না বা আপত্তি জানাতেন না, স্বাভাবিক। আপনার একটা জিনিস, সেটা গ্রাউন্ড লাগে, নৈতিক গ্রাউন্ড লাগে। আমি এই বিশ্বাসী হলাম, হ্যাঁ এখন আমার করা হচ্ছে যুদ্ধ, সেই গ্রাউন্ড কিন্তু ভারতের নাই। কত চাপাবাদি করলো দেখেন, মানে আমাদের কলকাতার টিভিগুলি আমাদের বিরুদ্ধে। কোনটা সঠিক ছিল? সঠিক তো ছিল না। এই মিথ্যাচার করে তো আপনি আন্তর্জাতিক জনমত পাবেন না, স্থানীয় রাজনীতি জনমত পাবেন, বা তা দিয়ে আপনি যুদ্ধ চালাতে পারবেন না। বিকজ একটা জীবন মানে একটা পরিবারের উপর আঘাত ফেলে, ওই সমাজ ব্যবস্থা, ওই পরিবার, ওই এলাকার প্রভাব ফেলে। মোদির ভোট ব্যাংক শূন্য হবে। আর মোদি যদি যুদ্ধ কন্টিনিউ করেন, মোদি সাহেব, আমি মনে করি উনি দেশটাকে বিপদে ফেলবেন, ভারতকে। অখণ্ড ভারত চেতনা থেকে সরে আসতে হবে, ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। এটা মোদির জন্য, ভারতের জন্য মঙ্গলজনক না। যুদ্ধ যদি মনে করেন পারমাণবিক বোমা ব্যবহার করলে তো যুদ্ধ শেষ হয়ে যাবে অল্পতেই। বাট তারপরে এই যে ক্ষত, ওই ক্ষত রিকভার করবেন কেন? সম্ভব না। তারপরে এটা কেউ করে না, এটা ব্যালেন্স অফ পাওয়ারের জন্য রাখে। নাহলে একচেটিয়া আজকে যদি পাকিস্তান না থাকতো পরমাণু, ভারত তো যাচ্ছে তাই করতো, যাচ্ছে তাই করতে পারতেছে না এই পাকিস্তানের পরমাণু বোমার জন্য, ভয় আতঙ্কে। তা আমরাও চাইবো পরমাণু বোমা ব্যবহার হবে না ইনশাল্লাহ। খণ্ডকালীন যুদ্ধ হবে কিছুদিন, হইতেই পারে, 15-20 দিন হইতে পারে। হয়ে তারা বুঝুক, তাদের আরও অনেক ট্রেনিং দরকার ভারতের। ভারতের অনেক ট্রেনিং দরকার, অনেক চেতনা দরকার, স্পিড দরকার। সিনেমায় দেখি অনেক কিছু করে ভারত, বাস্তবে কতটুকু আমরা গতকাল দেখছি। আমি মনে হয় আগামী দিনগুলোতে কিছু হয়, আমরা আরও নতুন কিছু দেখব। আজকে তো শুনলাম 25টা ড্রোন ফেলে দিয়েছে, অর্থাৎ সে এখন ইসরায়েলি ড্রোন, ইসরায়েলকেও বিপদে ফেলে দিয়েছে। ড্রোন পরে যাওয়া মানে হলো তার তার এক হলো দক্ষতার অভাব, আর ওই যে বিশেষ যন্ত্রটা তার কোথাও কোনো সমস্যা আছে। তার যেই কোম্পানি করছে, তার ইসরায়েল করছে, ইসরায়েল এখন বিপদে, তার এই বাজার তো চলবে না। তা আসলে উন্নত রাষ্ট্রগুলি আমাদের কাছে অস্ত্র বিক্রি করে, ঝামেলা তারা সৃষ্টি করে, অস্ত্র বিক্রি করে। এই অস্ত্র বেচায় তো মনে করে সবাই বিপদে, ফ্রান্স চরমভাবে বিপদে। আমি মনে করি যদি কম খরচে চীন সুবিধা পায়, কেন চীন সুযোগটা নেবে না? আমার বলেন, চীনের অনেক দিনের দাবি আছে তার লাদাখে, এবং একইভাবে অরুণাচলে, মনে করে অরুণাচল তার। তো এই সুযোগে চীন কেন হাতছাড়া করবে? চীন তো এই সুযোগটা হাতছাড়া করবে না। মিনিমাম ভারতের এমন কোনো শক্তি হয় নাই যে চীনকে সামাল দেবে, পাকিস্তানকে সে যুদ্ধ করবে। আর তার ভারতের অভ্যন্তরীণ শত্রু, এই অভ্যন্তরীণ শত্রুতে কত বিপদ, কতগুণ বিপদ আপনি ভাবতে পারবেন না। ভারত মহাবিপদে পড়বে বললাম তো। যদি যুদ্ধ বেশি কন্টিনিউ করে, তাহলে কিন্তু আমার মনে হয় 7 দিন দিতে হবে না, চীন চলে আসবে সীমান্তে। আপনি কি মনে করেন চীন এখনও ওই দূরে বসে আছে? অবশ্যই না। চীন কড়া নজরদারি করতে তার সীমান্তে, সীমান্ত পর্যন্ত আসতেই পারে, সে আসবে। আর এখন তো সিজন ভালো, গরমের সিজন, বরফের সমস্যা নাই। অরুণাচলে বলেন, আর এই সময়টা আসলে আমি মনে করি ভারতের জন্য ভুল হয়েছে নির্বাচন করা। যুদ্ধের একটা কৌশলগত দিক আছে, আমি সব জায়গায় সবসময় যুদ্ধ করতে পারবেন না। এই সময়টার জন্য ভারত চরম ভুল করছে। তার মূল শত্রু তো হলো আপনার পাকিস্তান, ঠিক আছে। আর যুদ্ধটা কোন জায়গায়? কাশ্মীরে, বরফ এলাকা। ওখানে আপনি কীভাবে সুবিধা নেবেন? চীন আপনার উপরে। তবে ভারতের, আমি মনে করি ভারত উচিত একটা আন্ডারস্ট্যান্ডিং এসে ঠান্ডা হয়ে যাওয়া। ভারত বরাবরই বলে আসতেছে পাকিস্তানকে, ক্ষেত্র বিষয়ে আমাদেরকে বলে জঙ্গি রাষ্ট্র। মানে দাড়ি রাখা, টুপি রাখা, এগুলি পড়াশোনা করা, জঙ্গি রাষ্ট্র বলে। বারবার দেখেন তার জনগণের উপর কী আচরণ করে, মুসলমানদের সাথে মসজিদে কি ভেঙে দিচ্ছে,
কোনো সম্মান নাই এক ধর্মের প্রতি অন্য ধর্মের, এটা তো সভ্য দেশের একটা জাতি হইতে পারে না। ভারতের সাধারণ লোকটি তাই মানে তা অবশ্যই না। এবং যারা সত্যিকারের হিন্দু সনাতনে বিশ্বাসী তারা এটা পছন্দ করে না। কোনো ধর্মে মানুষ হত্যা বা অন্য ধর্মকে অশ্রদ্ধা করা মানে অসম্মান করা কোনো ধর্মে এটা আলো করে না, একমাত্র মোদি ছাড়া। উনি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন জোর করে। আমি জানি না উনি হিন্দু ধর্ম কতটুকু জানেন, কোনো পড়াশোনা করা উচিত পণ্ডিতদের সাথে। জোর করে তো একটা মিথ এস্টাবলিশ করতে পারবেন না। সেম মনে করেন আপনি যত মিডিয়া যত লাফালাফি করুন, দিন শেষে তো বোঝা যাবে কার কতটা হয়েছে, আমরা দেখতে পারবো। এটা তো ইন্টারনেটের যুগ, যে আপনি এখন আমরা পরিষ্কার দৃশ্যমান কতজন কী হলো, কার কত ক্ষতি হলো, এটা দৃশ্যমান হবে। মিডিয়া অনেক কিছুই করছে আমাদের। মিডিয়া ভারতের মিডিয়ার গুণগত মান দেখবেন আর আমাদের মিডিয়ার গুণগত মান দেখেন। আমার দেশে কিছুই হয় নাই, আমি আমার দেশে মূল্যায়ন করবো, তো ওইভাবে মানে আমি তার মিডিয়ার গুরুত্বটা দিব যে তুমি আমার দেশ নিয়ে বললে সংখ্যালঘুদের নির্যাতন করতেছি, মিথ্যাচার। আলটিমেটলি কী হইল? তো আমার মনে হয় ভারতের জনগণ তাদের মিডিয়াকে হয়তো পছন্দ করবেন না, তাদের মিডিয়াকে গুণগত মান থেকে তারা নিজেরাই বুঝবেন। জনগণই কটা দিন অপেক্ষা করেন, দেখেন ক্ষতিগ্রস্ত কারা। আজকে সীমান্তের ঝামেলার জন্য ভারতের কলকাতা ক্ষতিগ্রস্ত হয় নাই? হোটেল রেস্তোরাঁ সব বন্ধ হয়ে গেছে না? ভারত চায়ও না এটা, দিল্লি সরকার আমরা খুব একটা মিশি, তাহলে পশ্চিমবঙ্গ আন্দোলনে যাবে। কারণ আমরা তো দুই বাংলা এক ছিলাম, ওটা বেশ স্বয়ংসম্পূর্ণ বাংলা ছিল, রোমেদাররা ওখানেই ছিলেন। আমরা আজকে স্বাধীন, আমার একটা পতাকা আছে, আমার নিজস্ব বাহিনী আছে, সার্বভৌমত্ব নিয়ে আমরা কথা বলি, আমার টেকসই সেনাবাহিনী আছে। এবং সে যে ভারতের পশ্চিমবঙ্গের কী আছে? সে তো ওই দিল্লির কথা শুনে পরাধীন বলবো, কিন্তু তাদের ওখানে জন্ম হয়েছিল সুভাষ বোস, কিন্তু তারা সুভাষ বোসের সাথে গাদ্দারি করতেছে। পশ্চিমবঙ্গ পাকিস্তান আমাদের শাসন করছে, শোষণ করছে, তারপর পাকিস্তান আমাদের ইপিআর ছিল, মানে সীমান্তে বাঙালি সৈনিক ছিল, আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। তো পশ্চিমবঙ্গ নাই কেন? পশ্চিমবঙ্গ নিয়ে কথাও বলে না। মানে কতটা নতজানু হয়েছে। যুক্তরাষ্ট্র ভারতকে একটু সমীহ করে, একটু সম্মান করে, আদর করে চীনের কারণে। তো চীনের কাজটা যদি সে অল্টারনেটিভ চেষ্টাও করতেছে, যে বার্মা অ্যাক্ট অনেকেই বলতেছে, আমিও মনে করি মিজোরাম নাগাল্যান্ড এগুলো যদি স্বাধীন হয়ে যায়, সব খ্রিস্টান, তো ভারতের দরকার নাই। ভারত মহাবিপদে পড়বে, এই যুদ্ধ করে ভারত মহাবিপদে পড়বে। এবং এখানে ভারত আমি মনে করি আস্থার সংকট আছে। ভারত তো আসলে কী বাহিনী, তারা কী চীনের সাথে যুদ্ধ করবে, আজকে এই যুদ্ধই প্রমাণ হচ্ছে। তো ইউএস গভর্নমেন্ট কেন সাপোর্ট করবে অনৈতিক? তাই উনি কী বলছেন? শেম শব্দ দিয়েছেন, শেম, লজ্জা। আসলে এটা তার বোঝা উচিত। আর মোদি মনে করেন চালা, অনৈতিক চালা বলবো, আমাদের দেশে অনেক চালা আছে, ভদ্র শালীন সম্মানিত, উনি সেই পর্যায়ে পড়েন না। কতটা ছোট লোক, খাচ্চর, যতটা খারাপ শব্দ আছে ভারতের জন্য প্রযোজ্য। এয়ার ডিফেন্স সিস্টেমটাকে ভালো করতে হবে, যেন ওই ভারতের ওই ধরনের বিমান যেহেতু আছে, আমরা সেই এয়ার ডিফেন্স সিস্টেমকে ডেভেলপ করব, যাতে আমরা নিরাপদে থাকি, ডিফেন্সিভ। 2 নম্বর হলো সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নাই। এখানে পরমাণু বলেন আর ডিফেন্স প্যাক্ট বলেন, পাকিস্তান চীন দুইটার সাথে মিলেই আমাদেরকে সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য চুক্তি করতে হবে। এটা একদম পরীক্ষিত যে ভারত আমার শত্রু। তো রাগ ঢাকার কিছু নাই ভাই, একদম পরিষ্কার। এবং সমগ্র দেশ এখন জানে ভারতই আসলে আমাদের শত্রু। একবার পেঁয়াজ নিয়ে খেলে, একবার অন্যান্য জিনিস নিয়ে খেলে, মানে লজ্জা লাগে। একটা জাতি কোন জায়গায় যাইতে পারে? আমাদেরও মনে করেন উচিত এখন স্বয়ংসম্পূর্ণ হওয়া। আমাদের হয়তো অ্যামুনিশন বানাতে পারি, আমরা সব ধরনের অ্যামুনিশন বানাবো, আমরা ডিফেন্স সিস্টেম ডেভেলপ করব, আমাদের সকল জনগণকে প্রশিক্ষণ করব, সবার জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ করে নিব। সমস্যার সমাধান এটা কোনো সমস্যা মনে করি না। আপনি হয়তো যতই লাভজাপ দেন, এয়ার স্ট্রাইক করেন, কিন্তু সরজমিনে আসতে হবে, তো সেটা আসতে পারবেন না। ওই যে বললাম দর্শনার্থীরা ঢুকবেন, ওই লোকগুলো তো আপনি 12টা বাজাই দেবে। তার জলযন্ত্রের প্রমাণ হলো বড়বাইয়ের যুদ্ধ। বড়বাইয়ের যুদ্ধ একটা বাংলাদেশি লোকের কাছে আসে জিজ্ঞেস করলো কোন দিকে, যে ভুল রাস্তা দেখাই দিল। এটাই আপনার স্পিরিট, চেতনা। কিন্তু তারপরে দেখেন ওই 10-12 জন সৈনিক মিলে ভারতকে নাস্তে নাবুদ করে ফেলল। এটা কিন্তু আসল যুদ্ধ হবে আমাদের সাথে। আমি চাই বলে ওই লোকগণ
আপন ওই লোকগুলি মনে করেন সীমান্তের ওই লোকগুলি যদি ওই এলাকার হইতো, যুদ্ধটা আরও যশস্বী হইতো না, চমৎকার হতো। তা আমি আমরা সেই যুদ্ধের চিন্তা করব, অস্ত্র গোলাবারও যা আছে আমরা নিজেরা আর বানাবো, বাট মডার্ন ইকুইপমেন্ট বানানো সম্ভব না, সেগুলি আমরা কিনতে হবে। এবং ওই চুক্তি যেটা বললাম, চীনের সাথে পরমাণু চুক্তি, পাকিস্তানের সাথে পরমাণু চুক্তি করে রাখতে হবে, যাতে একে অপরের বন্ধু, কেউ ক্ষতিগ্রস্ত হলে আমরা একে অপরের জন্য কাজ করবো, কোনো অসুবিধা নাই। আমার এগুলি থাকলে হবে কি, ভারত সোজা হয়ে যাবে, কোনো অন্যায় আবদার নিয়ে আসবে না, আমি এখান দিয়ে যাবো ট্যাক্স দিব না, এইসব হবে না। এগুলি দরকার আছে, আমরা অনেক পিছিয়ে গেছি। আমি মনে করি আগামী দিনে যে সরকার, চলমান সরকার কাছে বলবো এই চুক্তিগুলি অন্তত করে ফেলেন। আমাদের প্রধান শত্রু ভারত, আর ডোমেস্টিক শত্রু হলো আওয়ামী লীগ, এখান থেকে আর বেরিয়ে আসতে হবে। আমরা সবাই বাংলাদেশি, একে অপরের ভাই, এখানে কোনো ভেদাভেদের কিচ্ছু নাই। আমার বোন যুদ্ধ করবে, ভাই যুদ্ধ করবে, সবাই মিলে যুদ্ধ করবো। যুদ্ধ মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করলেন, আপনি মিডিয়া ক্যামেরা দিয়ে কাজ করতেছেন, এটাও আপনারা যুদ্ধ করতেছেন। এই জিনিসটা সবাই গর্বে সহিত করবে। আমি এটাই চাই, সবাই মিলে যুদ্ধ করবো, এটা সবার যুদ্ধ। আমরা জনগণের যুদ্ধ বলবো, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করবো।